মনে হয় দেখো নাই যে আমি আপলোড করছি কি করি নাই এবং কি আপলোড পড়াইতেছি। করা হয়েছে। জি স্যার, আপলোড করছি। আচ্ছা, তো ঠিক আছে, ওই লেকচারগুলো ফলো করো আর এইগুলো দেখো, আমি যেগুলো পড়াইতেছি এইগুলো দেখো, আদারওয়াইজ কিন্তু আরো ভিতরে ঢুকলে কিন্তু বুঝবা না। তোমরা সবাই এই লেকচার ফলো করো এবং বইয়ের পিডিএফটা একটু ওপেন করে দেখো। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল যখন একসাথে স্যান্ডউইচ করা হয় তখন পিএন জাংশন তৈরি হয়। এই পিএন জাংশন যখন তৈরি হয় তখন এখানে একটা লেয়ার তৈরি হয়, যে লেয়ারটাকে বলা হচ্ছে ডিপ্লেশন লেয়ার বা ব্যারিয়ার রিজন। হ্যাঁ, অ্যাকচুয়ালি তখন আর এই ব্যারিয়ার রিজনের কারণে এই পাশ থেকে পজিটিভ চার্জ ক্যারিয়ার অথবা এই পাশ থেকে নেগেটিভ চার্জ ক্যারিয়ারের আর ফ্লো হইতে পারে না। কারণ কি, এখানে একটা বাধা ওয়াল তৈরি হয়েছে, এই ওয়ালের কারণে কোনো চার্জ ক্যারিয়ার ফ্লো হইতে পারে না। আর চার্জ ক্যারিয়ার যখন ফ্লো হবে না তখন অ্যাকচুয়ালি কোনো ইলেকট্রিসিটিও সেখানে ফ্লো হবে না। এই যে পিএন জাংশন, এই পিএন জাংশনের সিম্বল হলো অ্যাকচুয়ালি এটা, এটা হলো পিএন জাংশনের সিম্বল বা যেটাকে আমরা বলতেছি সেমিকন্ডাক্টর ডায়োড। সেমিকন্ডাক্টর ডায়োড। আচ্ছা, is this region of uncovered positive and negative ions is called the depletion region due to the depletion of carriers in this region। মানে এই যে এখানে কোনো এখন পজিটিভ, যে এই যে বল্ট রেড কালারের যে বল্ট যে রিজনটা দেখতেছো, এখানে না আছে পজিটিভ চার্জ ক্যারিয়ার না আছে নেগেটিভ চার্জ ক্যারিয়ার, এটা অ্যাকচুয়ালি নিউট্রাল একটা পজিশন। মানে পজিটিভ এবং নেগেটিভ একটা আরেকটাকে ভ্যানিশ করে দিয়ে নিউট্রাল মনে করো সাম্যাবস্থায় আছে আর কি। তো এই রিজিয়নটাকেই বলা হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন ডিউ টু ডিপ্লেশন অফ ক্যারিয়ার্স ইন দিস রিজন। অ্যাকচুয়ালি এখানে যে পি এর যে অংশ এবং এন এর যে অংশ, এর এখানে যে পি এর পজিটিভ এবং এন এর নেগেটিভ একটা আরেকটাকে নিউট্রাল করে দিছে। তো এই যে পিএন জাংশন, এই পিএন জাংশনের আমি বলছিলাম এক পাশে অ্যানোড থাকে, পি সাইডে অ্যানোড এবং এন সাইডে হলো ক্যাথোড। এই অ্যানোড হলো অ্যাকচুয়ালি পজিটিভ আর ক্যাথোড হলো নেগেটিভ। এই যে পিএন জাংশনের যে সিম্বল, যেটাকে আমরা বলতেছি সেমিকন্ডাক্টর ডায়োড, এই সেমিকন্ডাক্টরের ডায়োডের এই পাশটা অলওয়েজ অ্যানোড আর এই পাশটা অলওয়েজ ক্যাথোড, অর্থাৎ এই পাশটা অলওয়েজ পজিটিভ আর এই পাশটা হলো নেগেটিভ। তো এখন সিন্স দ্য ডায়োড, এই যে এখন বলা হচ্ছে সিন্স দ্য ডায়োড ইজ এ টু টার্মিনাল ডিভাইস, টু টার্মিনাল এই যে অ্যানোড এবং ক্যাথোড, the application of a voltage across its terminals leaves these three possibilities। মানে এখানে যদি আমরা এখন ভোল্টেজ সাপ্লাই করি অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে, যদি আমরা একটা এক্সটার্নাল ভোল্টেজ সাপ্লাই দিই তাহলে কি হইতে পারে, যে ভোল্টেজ সাপ্লাইয়ের তিনটা কন্ডিশন হইতে পারে। যে ভোল্টেজ সাপ্লাই অ্যাকচুয়ালি কোনো ভোল্টেজ দেওয়াই হয়নি, অর্থাৎ জিরো ভোল্টেজ, যেটাকে আমরা বলতেছি নো বায়াস, ভিডি ইকুয়াল জিরো। ফরওয়ার্ড বায়াস কখন, যখন একটা পজিটিভ ভোল্টেজ জিরোর চেয়ে বড়, মানে একটা পজিটিভ ভোল্টেজ। আর রিভার্স বায়াস কখন, যখন অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে আমরা জিরোর চেয়ে ছোট কোনো ভোল্টেজ, দ্যাট মিনস নেগেটিভ কোনো ভোল্টেজ আমরা দিব। তার মানে তিনটা কন্ডিশন, একটা হলো জিরো ভোল্টেজ, অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে ভোল্টেজ অ্যাকচুয়ালি জিরো ভোল্টেজ বলতে কোনো ভোল্টেজ দেওয়াই হয়নি। ফরওয়ার্ড বায়াস কখন, যখন অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে একটা পজিটিভ ভোল্টেজ দেওয়া হচ্ছে। আর রিভার্স বায়াস কখন, যখন অ্যানোড এবং ক্যাথোড, এই যে অ্যানোড এবং ক্যাথোড এই দুটোর মাঝখানে যখন একটা নেগেটিভ ভোল্টেজ দেওয়া হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে রিভার্স বায়াস। তো এই তিনটা ইয়েটা নিচে ডিসক্রাইব করা হয়েছে। এই যে এখানে দেখানো হয়েছে, এটা হলো পি সাইড, এটা হলো পি সাইড আর এটা হলো এন সাইড, মানে পি এন জাংশন। মাঝে এই যে এই পজিটিভ এবং নেগেটিভ একটা আরেকটাকে নিউট্রালাইজ করে দিয়ে এখানে ডিপ্লেশন রিজন বা ব্যারিয়ার বা ওয়াল তৈরি করছে। হ্যাঁ, তো এখন আমি এই যে এখানে ভিডি ইকুয়াল জিরো ভোল্টেজ, অ্যাকচুয়ালি কি, ভিডি ইকুয়াল জিরো মিনস নো বায়াস। হ্যাঁ, মানে কোনো বায়াস ভোল্টেজ দেওয়া হয়নি, ভিডি ইকুয়াল জিরো ভোল্টেজ। তো এই যে এই পাশটা যেটা আমি অলরেডি লিখছি, এটা হলো পি সাইড আর এটা হলো এন সাইড। পি সাইডে দেখতেছো ম্যাক্সিমামই হলো পজিটিভ, এই যে পজিটিভ পজিটিভ পজিটিভ, একটা বা দুটা হলো হলো এই যে এই একটা নেগেটিভ আর এই একটা নেগেটিভ। কারণ কি, পি যে পি টাইপ যে সেমিকন্ডাক্টর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর মেটেরিয়াল, তার মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো পজিটিভ। এই জন্য এখানে পজিটিভ। আর এই যে সার্কেলের ভিতরে যে নেগেটিভ দেখতেছো এইগুলো অ্যাকচুয়ালি আয়ন, এইগুলা কোনো ইয়ে করতে পারে না, ঠিক আছে, যে এইগুলা হলো স্যার অনেকে মুক্ত ইলেকট্রন রিকোয়েস্ট না। দিচ্ছে, একটু রিকোয়েস্ট।
এইগুলো হলো মুক্ত ইলেকট্রন না, মুক্ত ইলেকট্রন হলো যেগুলো এই যে এর বাইরে আছে, সার্কেলের বাইরে যে ইলেকট্রনগুলো আছে এই যে এইগুলো। আবার এই পাশে দেখো এন সাইডে মেজরিটি হলো নেগেটিভ, নেগেটিভ একটা বা দুটা হলো মুক্ত পজিটিভ চার্জ ক্যারিয়ার বা হোল আছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে এই এখন এই পি এবং এন এ যদি আমরা নো বায়াস বা ভিডি ইকুয়াল জিরো একটা ভোল্টেজ বিটুইন পি সাইড এবং এন সাইড, অর্থাৎ পি সাইডের দিকে অ্যানোড আর এন সাইডের দিকে হলো ক্যাথোড, এবং এটার যদি আমি সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে কেমন হবে? সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করলে একটু আগেই তো করলাম, এটা হলো অ্যানোড আর এটা হলো ক্যাথোড। এখানে ভোল্টেজটা অ্যাকচুয়ালি এইভাবে আছে, এই ভিডি ইকুয়াল জিরো, যদি এটার ইকুইভ্যালেন্ট আমরা ড্র করি। এটা হলো ডায়োড, এই পুরোটা পিএন জাংশন যেটা সেটা হলো যে সেমিকন্ডাক্টর ডায়োড দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, আর নিচে এই যে নো বায়াস ভোল্টেজ, অ্যাকচুয়ালি কোনো বায়াস ভোল্টেজ বা ভোল্টেজ দেওয়া হয়নি, সেটা ভিডি ইকুয়াল জিরো, এখানে ভিডি ইকুয়াল জিরো ভোল্টেজ এখানে দেওয়া হয়েছে। আন্ডার নো বায়াস অথবা নো অ্যাপ্লাইড ভোল্টেজ, কোনো ভোল্টেজ যদি না দেওয়া হয় তাহলে কি হবে? তাহলে এখানে কোনো এই ভোল্টেজ না দেওয়া হইলে অ্যাকচুয়ালি এই পিএন জাংশনের উপরে কোনো প্রভাব নাই, যেহেতু কোনো ভোল্টেজ দেওয়া হয়নি তার মানে এই ভোল্টেজ সোর্স যে ভোল্টেজটা এখানে অ্যাপ্লাই করা হচ্ছে জিরো ভোল্টেজ, সেটার অ্যাকচুয়ালি কোনো প্রভাব এই পিএন জাংশনের উপরে নাই, বা এই ডিপ্লেশন রিজিয়ন বা ডিপ্লেশন লেয়ারের উপরে এই নো বায়াস ভোল্টেজ বা জিরো ভোল্টেজের কোনো প্রভাব এখানে নাই। এখানে এই কথাগুলাই বলা আছে, এই কথাগুলো এখানে বলা আছে, তোমরা এগুলো একটু রিডিং পড়ে নিও, হ্যাঁ, তারপরে যদি না বুঝো তারপরে আমাকে বইলো। এখানে বলা হয়েছে যে কন্ডিশন এনি মাইনরিটি ক্যারিয়ার্স ইন দ্য এন টাইপ ম্যাটেরিয়াল, হ্যাঁ, এনি মাইনরিটি ক্যারিয়ার্স ইন দ্য এন টাইপ ম্যাটেরিয়াল। এন টাইপ ম্যাটেরিয়ালে আমরা জানি মেজরিটি ক্যারিয়ার হলো নেগেটিভ আর মাইনরিটি ক্যারিয়ার হলো পজিটিভ। আমরা নেগেটিভকে বলতেছি ইলেকট্রন ই, আর পজিটিভকে বলতেছি হোল এইচ। তাহলে এই যে দেখো এখানে বলতেছে এনি মাইনরিটি ক্যারিয়ার্স, ব্র্যাকেটে কিন্তু হোলস দেওয়া দেওয়া আছে, এটা হলো এম এ, এন টাইপের মেজরিটি ক্যারিয়ার্স হলো ইলেকট্রন, আর মাইনরিটি এম আই দ্বারা বুঝাইতেছি এটা হলো এন টাইপ। এন টাইপে মাইনরিটি ক্যারিয়ার হলো পজিটিভ বা হোলস। ইন দ্য এন টাইপ ম্যাটেরিয়াল দ্যাট ফাইন্ড দেমসেলস উইথিন দ্য ডিপ্রেশন রিজন উইল পাস ডিরেক্টলি ইনটু দ্য পি টাইপ ম্যাটেরিয়াল। The closer the minority carrier is to the junction, the greater the attraction for the layer of negative ions. এই কথাগুলো এখানে ইয়ে করা আছে। At last বলা আছে in the absence of an applied bias voltage the net flow of charge in any one direction for a semiconductor diodes is zero, যেটা আমি ইনিশিয়ালি বলে আসছিলাম যে এই যে এখানে যে ডিপ্লেশন রিজিয়নটা তৈরি হয়েছে, এই ডিপ্লেশন রিজিয়নের কারণে এই পি সাইড থেকে এন সাইড থেকে পি সাইডের দিকে অথবা পি সাইড থেকে এন সাইডের দিকে কোনো চার্জের ফ্লো আর হইতে পারে না। অ্যাকচুয়ালি এই যে ডিপ্লেশন রিজিয়ন বা ব্যারিয়ার রিজিয়ন এটা বাধা প্রদান করে চার্জের ফ্লো হওয়াকে, আর চার্জের ফ্লো না হইতে পারলে সেখানে অ্যাকচুয়ালি কোনো ইলেকট্রিসিটিও থাকে না। তো এই এই যে ডিপ্লেশন রিজিয়ন, এই ডিপ্লেশন রিজিয়নের কারণে আর কি কোনো চার্জের মুভমেন্ট হয় না। এই যে সেই কথাটা এখানে বলতেছে, অ্যাট লাস্ট বলতেছে ইন দ্য অ্যাবসেন্স অফ এন অ্যাপ্লাইড বায়াস ভোল্টেজ। অ্যাবসেন্স কেন? কারণ আমরা তো ভিডি ইকুয়াল জিরো, যে বায়াস ভোল্টেজ যেটা সেই ভোল্টেজ তো আমরা জিরো অ্যাপ্লাই করছি, জিরো ভোল্টেজ। তাহলে জিরো ভোল্টেজের কারণে অ্যাকচুয়ালি চার্জের কোনো নেট ফ্লো অফ চার্জ ইন এনি ডিরেকশন, কোনো ডিরেকশনে অ্যাকচুয়ালি কোনো চার্জের ফ্লো থাকে না ফর এ সেমিকন্ডাক্টর ডায়োড ইজ জিরো। ঠিক আছে, এটা। এরপরে রিভার্স বায়াস। আচ্ছা, এখন এই যে দেখো ভিডি ইকুয়াল জিরো, এখানে দেখানো হয়েছে যে ভিডি ইকুয়াল জিরো, ভিডি ইকুয়াল জিরো মানে হলো অ্যাকচুয়ালি ডায়োডের ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, ডায়োড কারেন্ট আইডি ইকুয়ালও জিরো। ভিডি ইকুয়াল জিরো, দ্যাটস ওয়াই আইডি ইকুয়াল অলসো জিরো। যেহেতু ডায়োডের মধ্যে কোনো ভোল্টেজ সাপ্লাই দেওয়া মানে ভোল্টেজ নাই, নো বায়াস ভোল্টেজ, যার কারণে সেখানে কোনো চার্জের ফ্লো হচ্ছে না, যার কারণে অ্যাকচুয়ালি সেখানে কোনো কারেন্টও নাই, আইডি ইকুয়ালও জিরো। এই যে এখানে দেখেন, দ্য অ্যারো ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য পি টাইপ কম্পোনেন্ট অ্যান্ড দ্য বার উইথ দ্য এন টাইপ কম্পোনেন্ট। আচ্ছা, as indicated for VD equal 0 volt, the current in any direction is 0 milliampere. যেহেতু VD 0 মানে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়নি, তাহলে সেখানে কারেন্টও জিরো।
এরপরে কি ছিল রিভার্স বায়াস কন্ডিশন। রিভার্স বায়াস কন্ডিশন কি? রিভার্স বায়াস কন্ডিশন হলো যে ডায়োডে যদি আমরা একটা নেগেটিভ ভোল্টেজ সাপ্লাই দিই, নেগেটিভ ভোল্টেজ, এই যে দেখো এই পাশটা কি, এই পাশটা এই যে দেওয়া আছে পজিটিভ আর এই পাশটা হলো নেগেটিভ। আমরা জানতাম কি যে একটা ভোল্টেজ সোর্স আমরা যদি সিম্বল আকারে রিপ্রেজেন্ট করি তাহলে উপরে হলো পজিটিভ আর নিচে হলো নেগেটিভ। হ্যাঁ, তো এই যে এটা হলো নেগেটিভ ভোল্টেজ, কারণ হলো আমরা প্রথমেই দিয়ে রাখছি নেগেটিভ ছোটটা আর পরে হলো পজিটিভ বড় বড় বারটা, মানে ভোল্টেজ সোর্সের সিম্বলের। তো এই নেগেটিভটা অ্যাকচুয়ালি কার সাথে কানেক্টেড হয়েছে? এই নেগেটিভটা কানেক্টেড হয়েছে পি এর সাথে। পি মানে হলো পজিটিভ, মানে মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো পজিটিভ বা হোল। আর এই ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনালটা কানেক্টেড হয়েছে, ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনালটা কানেক্টেড হয়েছে এন এর সাথে। এন মানে হলো মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো নেগেটিভ বা ইলেকট্রন। তাহলে কি হচ্ছে, এই নেগেটিভ যে এই নেগেটিভ এখানকার পজিটিভকে আকর্ষণ করতেছে পি সাইডের পজিটিভকে, আর এই পজিটিভ এন সাইডের নেগেটিভকে আকর্ষণ করতেছে। ফলে কি হচ্ছে, এই এখানকার যে পজিটিভ নেগেটিভগুলা এখানকার পজিটিভগুলোকে এই দিকে সরায় নিচ্ছে, আর এখানে যে পজিটিভ সরি এখানে যে নেগেটিভ ছিল এন এর ভিতরে সেইগুলা এই দিকে সরে আসতেছে পজিটিভের কারণে। কারণ আমরা গত ক্লাসে বলছিলাম যে সমধর্মী চার্জ বিকর্ষণ করে, সমধর্মী চার্জগুলো হলো রিপালসিভ। হুম, রিপালসিভ সমধর্মী চার্জগুলা যদি নেগেটিভ নেগেটিভ আর পজিটিভ পজিটিভ হয় তাহলে রিপালসিভ। আর যদি বিপরীত ধর্মী হয়, সাপোজ প্লাস মাইনাস অথবা মাইনাস প্লাস, বিপরীত ধর্মী হইলে তারা একটা আর একটাকে অ্যাট্রাক্ট করে। তো এখানে আমরা কি দেখতেছি, ভোল্টেজ সোর্সের নেগেটিভ যে পি এর পজিটিভকে আকর্ষণ করতেছে, আর ভোল্টেজ সোর্সের পজিটিভ যে পি এর এই এন এর নেগেটিভকে আকর্ষণ করতেছে। ফলে কি হচ্ছে দেখো, এখানে ডিপ্লেশন রিজিয়নের এরিয়াটা বৃদ্ধি পাইছে, ডিপ্লেশন রিজিয়নের এরিয়াটা বৃদ্ধি পাইছে। অর্থাৎ আগে যতটুকু ছিল নো বায়াস কন্ডিশনে, অর্থাৎ ভোল্টেজ সোর্স যখন জিরো ছিল তখন যেটা ছিল, এখন তার সে ডিপ্লেশন রিজিয়নের উইথটা বাড়ছে। এই যে উইথটা বাড়ছে, এই উইথ বাড়ার কারণে এখানে আরো কোনো কারেন্ট ফ্লো হবে না। কারণ কি, উইথ বা আগে অল্প উইথের কারণেই কোনো চার্জের ফ্লো ছিল না, নেট চার্জ ফ্লো জিরো ছিল, ফলে আইডি জিরো ছিল। আর এখন তো সেটা আরো বেশি হয়ে গেছে, ডিপ্লেশন উইথটা আরো বেশি হয়ে গেছে। ডিপ্লেশন উইথ যত বেশি হবে, এই ডিপ্লেশন রিজিয়নের উইথটা মানে প্রশস্ততা যত বেশি হবে, সেখানে চার্জের ফ্লো তত কম হবে বা অ্যাকচুয়ালি হবেই না। চার্জের ফ্লো যদি না হয় সেখানে কোনো ইলেকট্রিসিটিও ফ্লো হবে না। এই যে এখন দেখো এখানে বলা হচ্ছে দ্য কারেন্ট দ্যাট এক্সিস্ট আন্ডার রিভার্স বায়াস কন্ডিশন ইজ কল্ড দ্য রিভার্স স্যাচুরেশন কারেন্ট অ্যান্ড ইটস রিপ্রেজেন্টেড বাই আইএস। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে রিভার্স বায়াস কন্ডিশনে যে কারেন্টটা ফ্লো হবে সেটাকে বলা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। সেই কারেন্ট অ্যাকচুয়ালি খুবই নেগলিজিবল অ্যামাউন্টের কারেন্ট, এবং এই কারেন্টের মানটা হলো মাইক্রো অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের, যেটা টেন্স টু জিরো। মাইক্রো অ্যাম্পিয়ার মানে অ্যাকচুয়ালি 10⁻6 অ্যাম্পিয়ার, অর্থাৎ 1 অ্যাম্পিয়ারের 10 লক্ষ ভাগের 1 ভাগ কারেন্ট ফ্লো হবে। তার মানে বুঝতেই পারতেছো সেটা খুবই নেগলিজিবল অ্যামাউন্টের কারেন্ট। সেটা কখন ফ্লো হয়? সেটা ফ্লো হয় অ্যাকচুয়ালি মাইনরিটি ক্যারিয়ারের জন্য। মাইনরিটি, এই যে পি সাইডে তো আমরা জানি ম্যাক্সিমামই পজিটিভ চার্জ ক্যারিয়ার, কিন্তু এখানে একটা বা দুটা তো নেগেটিভ চার্জ ক্যারিয়ার থাকে। আবার এন সাইডে আমরা জানি মেজরিটি হলো নেগেটিভ, তো একটা বা দুটা হলো মাইনরিটি ক্যারিয়ার থাকে, সেটা হলো পজিটিভ। এই মাইনরিটি ক্যারিয়ারের জন্য রিভার্স বেস কন্ডিশনে খুবই নেগলিজিবল অ্যামাউন্টের একটা কারেন্ট ফ্লো হয়, যেই কারেন্টটাকে বলা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট আন্ডার রিভার্স বায়াস কন্ডিশন, ডিনোটেড বাই আইএস, অ্যান্ড এটার রেঞ্জ হইল মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের। আরো কোনো প্রশ্ন আছে এর ভিতর? হ্যালো, একটু কোনো জি প্রশ্ন? স্যার। উপরের দিকে যান, বুঝিনি, আরেকবার বলো। একটু উপরের দিকে যান। হ্যাঁ বলো, আরো উপরে। এখানে দেখেন স্যার, ওই যে আপনি হচ্ছে বলছিলেন না, রাইট লেফট সাইড হচ্ছে
অ্যানোড এন্ড রাইট সাইড সম্ভবত ক্যাথোড, এরকম হ্যাঁ, বলছিলেন হ্যাঁ, না? এটা হ্যাঁ, কি এই স্যার সাইনটার উপর ডিপেন্ড করবে না? কোন সাইন? এই যে পি এন জাংশনের যে সাইনটা, জি স্যার, এই যে এই সাইনটার উপর ডিপেন্ড করবে না? এটা, জি স্যার। হ্যাঁ, এটা এটা যদি এইরকম হয়, তখন এই পাশটা অ্যানোড, এই পাশটা ক্যাথোড, মানে লেফট জি সাইড স্যার। এই ক্ষেত্রে এটা, কিন্তু এটা যদি আমরা ঘুরিয়ে দিই তখন অ্যানোড ক্যাথোডও ঘুরে যাবে। বুঝতে জি স্যার, পারছো? যে আপনি বলতেছিলেন যে সবসময় এটা মানে এই পাশে ক্যাথোড লাইন হবে, তার জন্য আমি একটু কনফিউজ ও, হয়েছি। না, 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 ওটা আসলে আমি এই সেন্সে বলছি, এই যে ডায়োডের যে ইয়েটা, সিম্বলটা, এই সিম্বলের এই পাশটা, লেফট সাইডটা, সিম্বল যদি আমি ঘুরাই দিই তখন অ্যানোড ক্যাথোডও ঘুরে যাবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার আমরা পড়বো হলো ফরওয়ার্ড বায়াস কন্ডিশন। অ্যাকচুয়ালি আমাদের রিভার্স বায়াস আর ফরওয়ার্ড বায়াসই বেশি কাজে লাগবে, নো বায়াস কন্ডিশনটা কাজে লাগবে না। আচ্ছা, তাহলে আমরা যেটা পড়লাম যে রিভার্স বায়াস কন্ডিশন কখন হবে, রিভার্স বায়াস কন্ডিশনটা হবে আমি যদি ডায়োডের রেসপেক্টে একটা নেগেটিভ, অ্যানোড এবং ক্যাথোডের রেসপেক্টে যদি একটা নেগেটিভ ভোল্টেজ সাপ্লাই দিই। হুম, আমাদের এটা ছিল অ্যানোড বা পজিটিভ, আর এটা ছিল ক্যাথোড বা নেগেটিভ, আর এটা হলো সোর্সের নেগেটিভ। রিকোয়েস্ট একসেপ্ট করতে বলতেছে একটু। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম যে এটা হলো নেগেটিভ আর এটা হলো পজিটিভ। তো এখন কি বললাম যে এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি ফরওয়ার্ড কোনো কারেন্ট বা কোনো কারেন্ট ডায়োডের ভিতর দিয়ে ফ্লো হয় না। যে কারেন্টটা ফ্লো হয় মাইনরিটি ক্যারিয়ারের জন্য, সেটাকে আমি বললাম যে আইএস, রিভার্স স্যাচুরেশন কারেন্ট, যেই কারেন্টের মান অ্যাকচুয়ালি খুবই কম, মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের। তো এই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো, এই ক্ষেত্রেও কারেন্ট ফ্লোকে আমরা জিরো ধরে নিব, অর্থাৎ আইডি যেটা, আইডি কারেন্টটাকে আমরা জিরো ধরে নিব। তো আইডি কারেন্টকে যদি আমরা জিরো ধরে নিই, দ্যাট মিনস এই ডায়োডটা তখন হয়ে যাবে শর্ট, ওপেন সার্কিট। ওপেন আর শর্ট বলতে বুঝাইতেছি, ধরো এটা হলো আমাদের একটা সুইচ, মনে করো এটা হলো একটা সুইচ ফ্যানের, সাপোজ এটা মনে করো একটা ফ্যানের সুইচ, আমি যদি এটার সাথে এটা কানেক্ট দিই, দ্যাট মিনস এই পাশ থেকে ধরো এটা হলো অ্যানোড সাইড আর এটা হলো ক্যাথোড সাইড, এটা যদি কানেক্টেড হয় তার মানে অ্যানোড থেকে ক্যাথোডের মধ্যে কারেন্ট ফ্লো হবে বা চার্জ ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো হচ্ছে, তখন এটাকে বলবো আমরা শর্ট সার্কিট। তখন এটাকে আমরা বলতেছি শর্ট সার্কিট, এটা হলো শর্ট। হ্যাঁ, যখন আমরা সাপোজ ধরো আমরা ফ্যানের সুইচটা যখন অন করতেছি, প্রেস করতেছি, তখন সেটা হলো শর্ট হয়ে যাচ্ছে। আর যখন আমরা অফ করতেছি ফ্যানকে, তখন অ্যাকচুয়ালি সুইচটা শর্ট থেকে ওপেন হয়ে যাচ্ছে, মনে করো এই জায়গায় আর কোনো কানেকশন থাকতেছে না, এটা হলো ওপেন থাকতেছে মনে করো, তাহলে এই যে ওপেন থাকতেছে, তাহলে অ্যানোড থেকে এই ক্যাথোডের মধ্যে কোনো কারেন্ট ফ্লো বা ইলেকট্রিসিটির ফ্লো হবে না। তো এই এই যে ডায়োড যখন রিভার্স বায়াস হয় তখন এটাকে আমরা বলি ওপেন সার্কিট। ওপেন সার্কিট, ওপেন সার্কিট মানে কি, অ্যাকচুয়ালি সেখানে একটা খোলা বর্তনী, হ্যাঁ, খোলা বর্তনী, ফলে এই অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে কোনো ইলেকট্রিসিটির ফ্লো নাই। হ্যাঁ, তো রিভার্স বায়াস কন্ডিশনে ডায়োডটা অ্যাকচুয়ালি ওপেন সার্কিট হয়ে যায় রিভার্স বায়াস কন্ডিশনে। আর যখন ফরওয়ার্ড বায়াস হবে, এই যে একটু পরে আমরা ফরওয়ার্ড বায়াস দেখব, ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে ডায়োডটা শর্ট সার্কিট অবস্থায় থাকে। ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে ডায়োডটা শর্ট, শর্ট মানে কি, যে কানেকশন আছে। হুম, আমি একটা এক্সাম্পল দিই, যে ওপেন মানে ধরো নদীর উপরে ব্রিজ নাই, ওপেন মানে হলো নদীর উপরে ব্রিজ নেই, তুমি যদি এই পার থেকে ওই পারে যাইতে চাও তাহলে মনে করো ওই নদীটা
এমন সাপোর্ট যে তুমি ব্রিজ না হইলে এই পার থেকে ওই পারে যাইতে পারবা না। তো রিভার্স বাইস কন্ডিশনটা হলো সেই নদীর উপরে ব্রিজ নাই, ফলে কি সেটা ওপেন হয়ে আছে, নদীর এই পার থেকে ওই পারে কোনো ইলেকট্রিসিটি ফ্লো হইতে পারবে না। আর যখন ফরওয়ার্ড বায়াস, তখন হলো নদীর উপর ব্রিজ আছে, ব্রিজ থাকা মানে অ্যাকচুয়ালি এই পার আর ওই পার শর্ট কানেক্টেড, ফলে এক পাশ থেকে আরেক পাশে সহজেই যেমন পথচারী পারাপার হইতে পারবে, তেমনি এখানে শর্ট সার্কিট অবস্থায় ইলেকট্রিসিটির ফ্লোও হবে, আর ওপেন সার্কিট অবস্থায় ইলেকট্রিসিটির ফ্লো হবে না। ওপেন সার্কিট কখন? ওপেন সার্কিট হলো রিভার্স বায়াস, আর বি দ্বারা আমি বুঝাবো রিভার্স বায়াস। আর শর্ট সার্কিট কখন? শর্ট সার্কিট হলো ফরওয়ার্ড বায়াস। এই যে এখানে ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াসকে আমি সংক্ষেপে লিখবো এফ বি, আমরা বলবো এফ বি। আর রিভার্স বায়াসকে আমরা সংক্ষেপে বলবো আর বি। তো রিভার্স বায়াস মানে হলো ওপেন, আর ফরওয়ার্ড বায়াস মানে হইলো শর্ট। আচ্ছা, তার মানে এই যে যখন আমরা এখানে রিভার্স বায়াস বলবো, যে একটা নেগেটিভ ভোল্টেজ সাপ্লাই ডায়োডের অ্যাক্রসে দেওয়া আছে, তখন অ্যাকচুয়ালি এই ডায়োডটা ওপেন হয়ে আছে, এখানে কোনো কিছু নাই। এখানে কোনো কিছু না থাকা মানে কি? এখানে কোনো কিছু না থাকা মানে হলো, যেহেতু ওপেন, তার মানে এই অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে কোনো কানেকশন নাই। যখন রিভার্স বায়াস, অর্থাৎ এখানে যখন একটা আমরা ভোল্টেজ সাপ্লাই দিব, যেই ভোল্টেজ সাপ্লাইটা হলো নেগেটিভ, ভিডি লেস দেন 0 ভোল্ট, 0 ভোল্টের চেয়ে ছোট মানেই তো একটা নেগেটিভ ভোল্টেজ, তখন ডায়োডটা অ্যাকচুয়ালি থাকবে না, ডায়োডটা ওপেন হয়ে যাবে। ডায়োডটা যদি ওপেন হয়ে যায়, তার মানে সেখানে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, আইডি ইকুয়াল 0। এটা কখন? এটা কিন্তু আমি রিভার্স বায়াসের ক্ষেত্রে বলতেছি, রিভার্স বায়াস কন্ডিশনের ক্ষেত্রে। আর ফরওয়ার্ড বায়াস, এখন আমরা দেখবো হলো ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস কি? ফরওয়ার্ড বায়াসকে আমরা সংক্ষেপে বলবো এফ বি, এফ বি। এই যে ফরওয়ার্ড বায়াসকে আমরা সংক্ষেপে বলতেছি এফ বি। ফরওয়ার্ড বায়াস কন্ডিশন হলো অন কন্ডিশন, এই যে অন কন্ডিশন মানে ডায়োডটা অন, আর রিভার্স বায়াস মানে ডায়োডটা হলো অফ। হ্যাঁ, ফরওয়ার্ড বায়াস মানে অন, যেমন ফ্যানের সুইচ যখন আমরা প্রেস করি তখন ফ্যান অন হয়, মানে চলতে শুরু করে বা ঘুরতে শুরু করে। তো এইরকম ফরওয়ার্ড বায়াস মানে হলো ডায়োডটা অন হয়ে যাওয়া। অন হয়ে যাওয়া মানে কি? একটু আগে যেটা বললাম, অন হয়ে যাওয়া মানে হলো যেই জায়গায় ডায়োড ছিল সেই জায়গায় ডায়োডের পরিবর্তে একটা শর্ট সার্কিট। হ্যাঁ, মনে করো এই যে এখানে এই যে দেখানো হচ্ছে, দেখো যে ফরওয়ার্ড বায়াস কখন হবে? ফরওয়ার্ড বায়াস হবে যে পি পজিটিভের সাথে যদি আমি এই যে পি সাইড কি থাকে? পজিটিভ, আর এন সাইডে থাকে কি? নেগেটিভ। তো ভোল্টেজ সোর্সের পজিটিভ যদি পি সাইডের সাথে, আর ভোল্টেজ সোর্সের নেগেটিভ যদি এন সাইডের সাথে আমি কানেক্ট করি, তাহলে যেটা হবে সেটাকে আমরা বলতেছি ফরওয়ার্ড বায়াস। অর্থাৎ এই যে এইরকম আমি যদি সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করি, এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ। তাহলে পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ হলে সেটা হলো ফরওয়ার্ড বায়াস। এবং এই ফরওয়ার্ড বায়াস ক্ষেত্রে ডায়োডটা অন হয়। অন হওয়া মানে ডায়োডটা অ্যাকচুয়ালি শর্ট হয়ে যাওয়া, মনে করো নদীর উপর ব্রিজ তৈরি আছে আর কি। তার মানে এই ডায়োডের পরিবর্তে আমরা তখন এইরকম একটা শর্ট সার্কিট পাথ দেখাবো। এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, মনে করো ডায়োডের এই দুটো পয়েন্ট ছিল, তারা একটা আর একটার সাথে কানেক্টেড। ফলে কি হবে? ফলে এই সার্কিটের ভিতর দিয়ে বা এই বর্তনীর ভিতর দিয়ে সহজেই কারেন্ট ফ্লো হবে, এখানে আইডি ফ্লো হবে। আর যদি ওপেন থাকতো, এখানে যদি কোনো কানেকশন না থাকতো, তাহলে কি হইতো? এখানে কোনো ইলেকট্রিসিটির ফ্লো হইতো না, অর্থাৎ আইডি ইকুয়াল 0 হইতো। তো ফরওয়ার্ড বায়াস কন্ডিশন কখন? ফরওয়ার্ড বায়াস কন্ডিশন হলো ডায়োডের পজিটিভ টার্মিনাল বা অ্যানোডের সাথে ভোল্টেজ সোর্সের পজিটিভ, ডায়োডের ক্যাথোড বা নেগেটিভের সাথে ভোল্টেজ সোর্সের নেগেটিভ যদি আমরা কানেক্ট করি, তাহলেই অ্যাকচুয়ালি ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়, এবং ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে ডায়োডটা শর্ট সার্কিট হয়ে যায়। এখানে আমরা যেটা দেখতেছি যে দেখো পজিটিভের সাথে এই যে এটা তো পি, পি মানে অ্যাকচুয়ালি পজিটিভ এবং সোর্সেরও পজিটিভ, একই দিকে কানেক্টেড। এন মানে নেগেটিভ, নেগেটিভের সাথে সোর্সেরও নেগেটিভ কানেক্টেড। ফলে কি হয়ে গেছে? দেখো ডিপ্লেশন রিজিয়নটা ছোট হয়ে গেছে, এই যে দেখো ডিপ্লেশন রিজিয়নের উইথটা খুবই কমে গেছে, এবং একটা সময়
তো আমরা যেটা দেখতেছিলাম যে এই যে পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ দিলে এই ডায়োডের ডিপ্লেশন রিজিয়নটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে। অর্থাৎ এই ভিডি যদি 0 থেকে আস্তে আস্তে বেশি করতে থাকি, পজিটিভ দিকে ড্রাইভ করতে থাকি, মানে 0 থেকে আমি বাড়াইতেছি, প্রথমে ছিল 0, তারপরে মনে করলাম 0.1 করলাম, তারপর 0.2, 0.3, এইভাবে মনে করো 5 ভোল্ট পর্যন্ত গেলাম। তোমরা এক্সপেরিমেন্ট করবা, দেখো তোমরা ল্যাবে সিমুলেশন করবা। তো এই ভোল্টেজ যখন আমরা আস্তে আস্তে বাড়াইতে থাকবো, 0 থেকে বাড়াইতে থাকবো, তখন দেখবা যে অ্যাকচুয়ালি আমরা এই ডিপ্লেশন রিজিয়নটা থাকবে না, এই রিজিয়নটা ভ্যানিশ হয়ে যাবে। এই রিজিয়ন যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে সেখানে সহজেই ইলেকট্রিসিটি ফ্লো হইতে পারবে এবং এই ক্ষেত্রে আমরা আইডি পাবো। এই যে মানে অ্যাকচুয়ালি এই ডিপ্লেশন রিজিয়ন ভ্যানিশ হয়ে যাওয়া মানেই হলো এখানে একটা শর্ট সার্কিট পাথ ক্রিয়েট হওয়া। এই ডিপ্লেশন রিজিয়নটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতো। রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স হলো রোধ। রোধের কাজ কি? রোধের কাজ হলো কারেন্ট ফ্লোকে বাধা প্রদান করা। রোধ অলওয়েজ কারেন্ট ফ্লোকে বাধা প্রদান করে। তো এখানে ডিপ্লেশন রিজিয়নটা রিভার্স বায়াস এবং নো বায়াস কন্ডিশনে যে ডিপ্লেশন রিজিয়নের উইথটা যে বেশি ছিল, এটা রোধ হিসেবে কাজ করতো, ফলে এখানে কোনো ইলেকট্রিসিটি বা কারেন্টের ফ্লো ছিল না। কিন্তু ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে এই পজিটিভ যে ভোল্টেজ সোর্সের পজিটিভ যে পি এর পজিটিভকে বিকর্ষণ করে, যেহেতু সমধর্মী চার্জ একটা আরেকটাকে বিকর্ষণ করে, আর এই নেগেটিভ যে আর একটা নেগেটিভকে বিকর্ষণ করে, ফলে এই প্রেসারে এই ডিপ্লেশন রিজিয়নটা ভ্যানিশ হয়ে যায়, ফলে এটার ভিতর দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো হয়। এই যে এখানে ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখানো হয়েছে। ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আমরা যেটা দেখতেছি, দেখো এই ওয়াই এক্সিসে হলো কারেন্ট, আইডি ইন মিলি অ্যাম্পিয়ার, মানে ডায়োডের ভিতর দিয়ে যে কারেন্ট যাবে সেই কারেন্ট আইডি, সেটা অ্যাকচুয়ালি মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের হয়। আর এক্স এক্সিসে হলো ভোল্টেজ, এটা হলো পজিটিভ ভোল্টেজ, আর এটা হলো আইডি, ডায়োড কারেন্ট। এটা হলো এই দিকে হলো এক্স এক্সিসের এই সাইডটা হলো নেগেটিভ ভোল্টেজ, আচ্ছা এই দিকে হলো আইএস, নিচের দিকে হলো আইএস, শর্ট সার্কিট কারেন্ট, মানে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। তো এখানে এই যে দেখো বলা হয়েছে এখানে কয়টা কোঅর্ডিনেট, এখানে 4টা কোঅর্ডিনেট, আমরা কি জানি, প্লাস অল পজিটিভ, দেন এটা হলো প্লাস মাইনাস, প্রথমটাকে আমরা সরি এটা হলো মাইনাস প্লাস, প্রথমটা হলো এক্স এর জন্য, পরেরটা হলো প্লাস এর জন্য, তারপরে এটা কি, এটা হলো মাইনাস, আর এটা হলো প্লাস মাইনাস। মানে আমি বুঝাইতে চাচ্ছি এটা মনে করো এক্স, এটা হলো ওয়াই, এটা হলো ওয়াই প্রাইম, এটা হলো এক্স প্রাইম। এই বিন্দুটা সেন্টার 0 0 বিন্দু, ঠিক আছে। তার মানে এই দিকে আমি যদি যাই পজিটিভ এক্স, এইদিকে গেলে পজিটিভ ওয়াই, এইদিকে গেলে পজিটিভ নেগেটিভ এক্স, কিন্তু ওয়াই হলো পজিটিভ এই জায়গায় হইলো ওয়াই এবং এক্স এবং ওয়াই দুটাই নেগেটিভ, আর এই ঘরে হলো এক্স পজিটিভ, যেহেতু এইদিকে আসতেছি এক্স পজিটিভ কিন্তু ওয়াই নেগেটিভ। তো এখানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে আমাদের এই ঘরটা আর এই ঘরটা আমাদের দরকার। দেখো কার্ভ কিন্তু এই দুই ঘরেই আছে। তো এই ঘরটা যেটা, সেটা হলো ফরওয়ার্ড বায়াসিং এর জন্য, প্রথম যে চতুর্ভাগটা সেটা হলো ফরওয়ার্ড বায়াসিং এর জন্য, আর থার্ড কোঅর্ডিনেট যেটা, তৃতীয় ভাগ যেটা, সেটা হলো রিভার্স বায়াসিং এর জন্য, মানে আরবি, এটা রিভার্স বায়াস কখন হয়, যখন আমরা ডায়োডে একটা নেগেটিভ ভোল্টেজ সাপ্লাই দিই। আর ফরওয়ার্ড বায়াস কখন হয়, যখন আমরা ডায়োডে একটা পজিটিভ ভোল্টেজ সাপ্লাই দিই। তো এই যে দেখো ইনিশিয়ালি আমি এই দিকে তো পজিটিভ ভোল্টেজ, এটাকে আমরা পরবর্তীতে দেখবো যে আমরা ভিএফ বলতেছি, ভিএফ
পজিটিভ ভোল্টেজ যেহেতু ফরওয়ার্ড বায়াসিং এর জন্য, তাই ভিএফ দ্বারা আমরা ফরওয়ার্ড ভোল্টেজ বুঝাইতেছি। আর এইদিকে যেহেতু নেগেটিভ ভোল্টেজ, এটাকে আমরা বলবো হলো ভিআর। ভিআর মানে হলো রিভার্স ভোল্টেজ। হ্যাঁ, রিভার্স বায়াসিং এর জন্য যে ভোল্টেজ সেটা হলো ভিআর, আর ভিএফটা হলো ফরওয়ার্ড বায়াসিং এর জন্য যে ভোল্টেজ সেটা হলো ভিএফ। তো এখানে দেখতেছ যে প্রথমে আমরা যখন ভোল্টেজ দিচ্ছি জিরো থেকে আস্তে আস্তে যখন আমি ইনক্রিজ করতেছি, ইনক্রিজ করার সাথে সাথেই কিন্তু আমি কারেন্ট ফ্লো পাচ্ছি না। দেখো ভোল্টেজ আস্তে আস্তে বাড়তেছে, 0, 0.1, 0.2, এই যে এই জায়গায় এসে 0.3, হ্যাঁ এই পর্যন্ত মোটামুটি কারেন্ট কোনো নাই। 0 থেকে আমি 0.3 পর্যন্ত আসছি, কিন্তু আমি ওয়াই এক্সিসে কোনো ভ্যালু পাইনি, মানে কোনো কারেন্ট নাই। ওয়াই এক্সিস তো আমাদের কারেন্ট, আইডি, কোনো কারেন্ট পাইনি। বাট একটা নির্দিষ্ট পর্যায়ের পরে যে আমি দেখা যাচ্ছে যে আমি কারেন্ট ফ্লো পাইতেছি, সেটা আমি এই এক্স এক্স ব্ল্যাক কালারই ধরি, আর এই কি বলবো ব্লু কালারই ধরি, যেটাই ধরি না কেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট ভোল্টেজের পরে যে আমরা আইডির ভ্যালু পাইতেছি। তো এটা কেন হচ্ছে? এটা হওয়ার কারণটা হলো ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রেও এই যে ডিপ্লেশন রিজন যেটা থাকে, এই ডিপ্লেশন রিজনটা আমাদের ভ্যানিশ করতে হয়। এই যে আমি যে একটা পজিটিভ ভোল্টেজ, এটা মনে করো পি, আর এটা হলো আমার এন। এখানে আমি একটা পজিটিভ ভোল্টেজ দিলাম, পজিটিভের সাথে সোর্সের পজিটিভ, মানে সেম পোলারিটি, নেগেটিভের সাথে সোর্সের নেগেটিভ, তাহলে এটা ফরওয়ার্ড বায়াস হলো। এই ফরওয়ার্ড, সরি এটা পজিটিভ হবে, এই পজিটিভ, এই ফরওয়ার্ড বায়াসিং এর কারণে, এই ভোল্টেজের কারণে এই ডিপ্লেশন রিজিয়নটা আস্তে আস্তে উঠে যাইতে থাকে, নাই হয়ে যায়। যখন এই ডিপ্লেশন রিজিয়নটা ভ্যানিশ হয়ে যায়, তখনই কেবলমাত্র কারেন্ট ফ্লো শুরু হয়। তো এই ভোল্টেজ আমরা যত ধীরে ধীরে, ধরো এই যে 0, 0.1, 0.3, 0.2, 0.3, এটা যত আমি বাড়াইতে থাকবো, এই ডিপ্লেশন রিজন আস্তে 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 কমতে থাকবে, এবং একটা স্পেসিফিক ভোল্টেজে এসে এই ডিপ্লেশন রিজনটা, একটা স্পেসিফিক রিজনে এসে এই ডিপ্লেশন রিজনটা কমপ্লিটলি ভ্যানিশ হয়ে যাবে। তো এই যে এখানেই দেখো ইনিশিয়ালি 0 থেকে কিন্তু আমি পজিটিভ এক্স মানে ফরওয়ার্ড ভোল্টেজ বাড়াইতেছি, কিন্তু আমি কোনো কারেন্ট ফ্লো পাচ্ছি না। কারণ কি, তখন পর্যন্ত এই ডিপ্লেশন রিজিয়নটা ভ্যানিশ হয় নাই, মানে একেবারে কমপ্লিটলি ভ্যানিশ হয়নি। যখন একটা ভোল্টেজ আস্তে আস্তে বাড়ানোর কারণে এখানে যখন রিপালসিভ ফোর্স বাড়তেছে, পজিটিভ যে পজিটিভকে বিকর্ষণ করতেছে, নেগেটিভ যে নেগেটিভকে বিকর্ষণ করতেছে, তখন এই ডিপ্রেশন রিজিয়নের উপর প্রেশার ক্রিয়েট হওয়ার কারণে ডিপ্রেশন রিজিয়নটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। ফলে এখানে একটা সময় এটা কমপ্লিটলি যখন ভ্যানিশ হয়ে যাচ্ছে, তখন আমরা এই পজিটিভ যে ভোল্টেজ বা ফরওয়ার্ড যে ভোল্টেজ, এই ফরওয়ার্ড ভোল্টেজের কারণে আমরা কারেন্ট ফ্লো পাইতেছি, এবং সেটা ড্রামাটিক্যালি ইনক্রিজ করতেছে। আর রিভার্স বায়াস যখন করতেছি, রিভার্স বায়াস যখন করা হয়, রিভার্স বায়াসিং এর ক্ষেত্রে কি হয়, রিভার্স বায়াসিং এই যে তুমি যতই -10 ভোল্ট, -20 ভোল্ট, -30, -40 যাই করো না কেন, অ্যাকচুয়ালি সেই ক্ষেত্রে আমরা খুবই নেগলিজিবল অ্যামাউন্টের একটা কারেন্ট পাই, এবং আইডিয়াল ক্ষেত্রে অ্যাকচুয়ালি সেখানে কোনো কারেন্ট ফ্লো হয় না, এবং সেই কারেন্টটা হলো আইএস, এই যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, এবং এটার রেঞ্জ হলো মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের। হ্যাঁ, খুবই ছোট। এই যে দেখো এখানে দেওয়া আছে যে 0.1 মাইক্রো এম্পিয়ার, 0.2 মাইক্রো এম্পিয়ার, 0.3, 0.4 মাইক্রো এম্পিয়ারে, যেটা হলো আইএস, রিভার্স স্যাচুরেশন কারেন্ট। আর ওয়াই এক্সিস এর পজিটিভ ওয়াই এক্সিসে দেখো উপরের দিকে এটা হলো 20, 19, 18, এটা কি রেঞ্জ, এটা হলো মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের। তাহলে ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রে ডায়োডের ভিতর দিয়ে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের কারেন্ট ফ্লো হয়, এবং সেই ক্ষেত্রে ডায়োডটা শর্ট সার্কিট হয়ে যায়, শর্ট হয়ে যায় ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রে। আর রিভার্স বায়াসিং এর ক্ষেত্রে এই যেখানে দেখানো হয়েছে দেখো, ফরওয়ার্ড বায়াসিং, ফরওয়ার্ড বায়াস রিজন ভিডি হলো কখন, ভিডি যখন 0 চেয়ে বড়, তখন সেটা ফরওয়ার্ড বায়াস, এবং সেই ক্ষেত্রে আইডিও 0 মিলি অ্যাম্পিয়ারের চেয়ে বড়, অর্থাৎ আইডি সামথিং মিলি অ্যাম্পিয়ার। আর এই যে এখানে আরেকটা স্ট্রেট লাইন দিয়ে দেখানো হয়েছে নো বায়াস। নো বায়াস মানে কি, সেখানে কোনো ভোল্টেজও নাই, কোনো কারেন্টও নেই, ভিডি ইকুয়াল 0 ভোল্ট, আইডি ইকুয়াল 0 মিলি অ্যাম্পিয়ার। আর এই যে এই রিজন যেটা, অর্থাৎ এটা হলো মূল বিন্দু, 0, 0 পয়েন্ট অ্যাকচুয়ালি নো বায়াস কন্ডিশন, ভিডিও 0, আইডিও 0। কারণ কি, এটাই তো 0, 0, এটা হলো এক্স এক্সিস আর এটা হলো ওয়াই এক্সিস। তো এক্স ওয়াই এর এই বিন্দুটা কি, এই বিন্দুটা হলো 0, 0 মূল বিন্দু। স্যার জয়েন রিকোয়েস্ট দিচ্ছিল।
এত পরে এসে জয়েন রিকোয়েস্ট দিচ্ছে। আচ্ছা এখন দেখো এইদিকে যেটা আছে ওয়াই এক্সিসে, সরি এক্স এক্সিসের এই নেগেটিভ সাইডে যেটা, সেটাকে আমরা বলতেছিলাম রিভার্স বায়াস। এই রিভার্স বায়াস কন্ডিশনে এসে আমরা যেটা দেখতেছি, রিভার্স বায়াস কন্ডিশনে আমাদের ভিডি হলো লেস দেন 0, ভিডি নেগেটিভ ভোল্টেজ, এবং আইডি হলো এই যে দেখো -0.1, মানে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, যেটা হলো মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের। তাহলে এই গ্রাফে অ্যাকচুয়ালি তিনটা রিজিয়নই সুন্দর মতো দেখানো হয়েছে, তিনটা স্টেট। একটা হলো ভিডি 0 হলে কি হবে, অর্থাৎ নো বায়াস হইলে কি হবে, ভিডি যদি 0-র চেয়ে ছোট হয় বা রিভার্স বায়াস হইলে কি হবে, এবং ভিডি যদি 0-র চেয়ে বড় হয় বা ফরওয়ার্ড বায়াস হইলে কি হবে, সেটা দেখানো হয়েছে। এবং আমি কিন্তু সংক্ষেপে বলে এসেছি যে ফরওয়ার্ড বায়াস মানে অ্যাকচুয়ালি ডায়োডটা শর্ট সার্কিট হিসেবে কাজ করবে, ডেট মিনস সেখানে সহজেই ইলেকট্রিসিটির ফ্লো হবে। ফরওয়ার্ড বায়াস মানে ডায়োডটা শর্ট সার্কিট হিসেবে কাজ করবে, ফলে সহজেই সেখানে ইলেকট্রিসিটির ফ্লো হবে। আর রিভার্স বায়াস মানে হলো, এটা হলো ফরওয়ার্ড বায়াস, আর রিভার্স বায়াস মানে হলো সেখানে কোনো ইলেকট্রিসিটির ফ্লো হবে না। অ্যাকচুয়ালি এরকম ওপেন সার্কিট হবে, যে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে কোনো কারেন্ট, কোনো কানেকশন থাকবে না, কোনো কানেকশন থাকবে না। এই পাশটা যদি আমরা অ্যানোড কল্পনা করি আর এই পাশটা কোনো ক্যাথোড কল্পনা করি, তাহলে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে কোনো কানেকশন নাই। যদি কোনো কানেকশন না থাকে তাহলে এই পয়েন্ট থেকে তো এই পয়েন্টে কোনো ইলেকট্রিসিটি ফ্লো হইতে পারতেছে না। তো ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে ডায়োডটা শর্ট হয়ে যায়, ফলে ইলেকট্রিসিটি ফ্লো হয়। রিভার্স বায়াস কন্ডিশনে ডায়োডটা ওপেন থাকে, ফলে কোনো ইলেকট্রিসিটি ফ্লো হয় না। এই যে এখানে যেটা, এখানে যেটা দেখতেছ যে আইডি ইকুয়াল আইএস ই টু দি পাওয়ার কে ভি ডি টি কে -1, এটা অ্যাকচুয়ালি একজন সায়েন্টিস্ট যার নাম অনুসারে যে এই ইকুয়েশনটা ডিরাইভ করছে তার নাম হলো এই শকলি। হ্যাঁ, উনি একজন প্রমিনেন্ট রিসার্চার বা সায়েন্টিস্ট বলতে পারো এই সেমিকন্ডাক্টর ফিল্ডে। সে এটা ডেভেলপ করছে যে আইডি ইকুয়াল, অর্থাৎ ডায়োড কারেন্ট হলো এই ইকুয়েশন দ্বারা আমরা ডিনোট করতে পারি। এবং এখানে খেয়াল করে দেখো, এটা কিন্তু একটা এক্সপোনেনশিয়াল টার্ম আছে, ইএক্সপি একটা টার্ম আছে। এবং এখানে যদি খেয়াল করো যে ডায়োডের ফরওয়ার্ড কারেন্ট যেটা আইডি, সেটা কিন্তু একটা সার্টিন ভোল্টেজের পরে এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করতেছে। হ্যাঁ, এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করতেছে। তো এটা অ্যাকচুয়ালি এই ইকুয়েশন দ্বারা ওই গ্রাফটা ডিফাইন করা যাইতে পারে। তো এটা হলো শকলি ইকুয়েশন বলা হয়, SHOCKLY, SHOCKLY। হ্যাঁ, শকলি ডায়োড কারেন্ট ইকুয়েশন, আইডি ইকুয়াল আইএস। আইএসটা কি, রিভার্স স্যাচুরেশন কারেন্ট, ই টু দি পাওয়ার কে ভিডি বাই টি কে -1। এখানে সবগুলোর বলা আছে যে আইস কি, রিভার্স স্যাচুরেশন কারেন্ট কে কি, কে হলো এত, 1 ফর জার্মিনিয়াম অ্যান্ড 2 ফর সিলিকন, এটাও এখানে বলে দেওয়া আছে। টি কে কি, টি কে অ্যাকচুয়ালি হলো টিসি প্লাস 273, বা টিকে কে তোমরা রুম টেম্পারেচারও কল্পনা করতে পারো। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটা এইরকম দাঁড়ায়, এবং এই ইকুয়েশন অনুযায়ী এই এই গ্রাফটা আমরা পাইতে পারি। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো। স্যার, এখানে রিভার্স স্যাচুরেশন কারেন্ট এটা বলতে আসলে কি মিন করতেছে? এটা তো হচ্ছে ফরওয়ার্ড বায়াস। হ্যাঁ, রিভার্স স্যাচুরেশন কারেন্ট বলতে মিন করতেছে তোমাদের হইল, এই যে দাঁড়াও আমি বলি। মনে করো এই পাশটা পি, আচ্ছা ভিতরে না লিখি, এই পাশটা হলো পি আর এই পাশটা হলো এন। পি সাইডে মেজরিটি চার্জ ক্যারিয়ার কি পজিটিভ, তাই না? হোল স্যার। হ্যাঁ, হোল বা পজিটিভ।
আচ্ছা, পজিটিভ একটা বা দুটো নেগেটিভ চার্জ ক্যারিয়ার থাকতে পারে। তাহলে এটা হলো মেজরিটি, আর নেগেটিভ বা ইলেকট্রন যেটা সেটা হলো নেগেটিভ, মানে মাইনরিটি চার্জ ক্যারিয়ার। আবার এন সাইডে কি, এন সাইডে হলো মেজরিটি হলো নেগেটিভ, মাইনরিটি ক্যারিয়ার হলো পজিটিভ। এখন যেটা আমরা রিভার্স বায়াস করতেছি, রিভার্স স্যাচুরেশন কারেন্ট অ্যাকচুয়ালি রিভার্স বায়াস কন্ডিশনের ক্ষেত্রে এটা তো পি, পি মানে কি এখানে পজিটিভ আছে, এন, এন মানে অ্যাকচুয়ালি এখানে কি আছে নেগেটিভ আছে, কিন্তু সোর্সের কি, সোর্সের এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ। এই নেগেটিভ এখানকার যে এই পি এর যে পজিটিভ তাদেরকে এই দিকে আকর্ষণ করবে, আকর্ষণ করবে। আবার এই পজিটিভ এখানে যে নেগেটিভ আছে, যেহেতু বিপরীতধর্মী চার্জ একটা আর একটাকে আকর্ষণ করে, ফলে এই পজিটিভ এখানকার নেগেটিভকে যে এই দিকে আকর্ষণ করবে, অপোজিট দিকে আকর্ষণ করতেছে, সরায় নিচ্ছে। ফলে কি হচ্ছে, এখানে যে ডিপ্লেশন রিজিয়নটা ছিল, এই চার্জ ক্যারিয়ারগুলো যেহেতু এই দিকে সরে যাচ্ছে, ফলে এখানে এই ডিপ্লেশন রিজিয়নের উইথটা বাড়তেছে, উইথটা বাড়তেছে। উইথ বাড়া মানে অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স বৃদ্ধি হওয়া, কোনো কারেন্ট ফ্লো হওয়ার কথা না, আইডিয়ালি কোনো কারেন্ট ফ্লো হওয়ার কথা না। কিন্তু এখন আমরা আইএসে যাচ্ছি, যে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, বাট আইএসটা কি সেটা আমরা দেখতেছি। আইএস হইল এই যে এখানে কি আছে, এখানে নেগেটিভ আছে, এই নেগেটিভ তো এখানকার মেজরিটি পজিটিভ চার্জ ক্যারিয়ারকে তো এই দিকে তো সরাই নিয়ে আসতেছে, এই দিকে তো ড্রাইভ করতেছে, অ্যাট্রাক্ট করতেছে। বাট এই যে দুই একটা যে মাইনরিটি ক্যারিয়ার আছে, এই নেগেটিভ যে এই মাইনরিটি ক্যারিয়ারকে কি করবে, সমধর্মী চার্জ রিপালসিভ বিকর্ষণ করবে। ফলে এই মাইনরিটি চার্জ এই দুই এখানে যদি সরি এই যে ভোল্টেজ সোর্সের যে নেগেটিভ ইয়েটা সেটা কি যে করবে, এই পি এর যে মাইনরিটি চার্জ ক্যারিয়ার আছে তাদেরকে যে ফোর্স ক্রিয়েট করবে। আবার এই পজিটিভ চার্জ এখানে যে এনে যে দুই চারটা মাইনরিটি চার্জ ক্যারিয়ার বা হোল আছে তাদেরকেও আবার বিকর্ষণ করবে। এই যে মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য যে একটা বিকর্ষণ ফোর্স ক্রিয়েট হচ্ছে, রিপালসিভ ফোর্স ক্রিয়েট হচ্ছে, যার কারণে এখানে খুবই নেগলিজিবল অ্যামাউন্টের একটা কারেন্ট ফ্লো হচ্ছে, যেই কারেন্টটাকে আমরা বলতেছি আইএস, এবং সেটা তো আমি একটু আগেই বললাম, সেটা অ্যাকচুয়ালি মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের, পয়েন্ট সামথিং মাইক্রো অ্যাম্পিয়ার। সুদীপ ভাই বুঝতে পারছো? জি স্যার। হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, বাট ডিউ টু মাইনরিটি চার্জ ক্যারিয়ার সেখানে একটা রিপালসিভ ফোর্স ক্রিয়েট হচ্ছে, এবং সেটা অ্যাকচুয়ালি খুবই কম। হ্যাঁ, এটা খুবই স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট। মানে এই যে ওই গ্রাফে দেখলাম না যে আছে হলো 0.1 সরি 0.1 মাইক্রো অ্যাম্পিয়ার। তো মাইক্রো অ্যাম্পিয়ার মানেই হলো 10⁻6, 0.1 × 6 মানে সেটা অনেক ছোট। হ্যাঁ, সেটা আমরা নেগলেক্ট করতে পারি। এবং এই জন্যই আমি কিন্তু এই যে যখন বললাম যে রিভার্স বায়াসে ডায়োডটা ওপেন হয়ে যায়, তখন কিন্তু এই কারেন্টটা আমরা নেগলেক্ট করতেছি, যে ওখানে যে একটা রিভার্স কারেন্ট আছে সেটা কিন্তু আমরা নেগলেক্ট করতেছি, রিভার্স বায়াস কন্ডিশনে আমরা সেটাকে আমরা নেগলেক্ট করতেছি। নেগলেক্ট করতেছি করার কারণে কি হচ্ছে, এটা মনে করো অ্যানোড বা পি সাইড, আর এটা হলো ক্যাথোড বা এন সাইড। এটা নেগলেক্ট করার কারণে অ্যাকচুয়ালি আমরা বলতেছি এখানে কোনো কারেন্ট ফ্লো হয় না। কখন হয় না? আন্ডার রিভার্স বায়াস কন্ডিশন। আর ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে কি এটা শর্ট হয়ে যাচ্ছে, তখন সেটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হবে। তো আমি কিন্তু রিভার্স বায়াস, ফরওয়ার্ড বায়াস, নো বায়াস কন্ডিশন পড়াই ফেলছি। হ্যাঁ, আমরা বেশ কিছু জিনিস কিন্তু অলরেডি পড়ে ফেলছি, ঠিক আছে, বেশ অনেক ডিপে আমরা ঢুকে গেছি। তো এই জন্য তোমাদের পড়াশোনা করতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমরা আর একটা দুটা ক্লাস পরে কিন্তু তোমরা ইয়ে করতে পারবে না, গ্র্যাব করতে পারবে না। এখনো সময় আছে, লেকচার ভিডিওগুলো দেখো এবং বই একটু স্টাডি করো। বইয়ে যদি কোনোটা কনফিউশন ক্রিয়েট করে তাহলে আমাদের তো কমন মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে তোমাদের প্রশ্নগুলো রেজ করো। আদারওয়াইজ ক্লাসে বলো অথবা ওভার ফোনেও বলো, যে কোনোভাবে আমাকে জানাও যে স্যার আমি এখানে বুঝতেছি না, এখানে আমার কনফিউশন আছে।
এটা তো দেখো এবার আমরা একটা এক্সাম্পল করব। দেখো সিম্পল একটা এক্সাম্পল করব। এই যে আমি বায়াসিং পড়ানো মোটামুটি শেষ করে ফেলছি, মানে এখন আমাদের আসলে এক্সাম্পল। আর একটু করানোর পরেই দেখা যাবে যে আমি শুধু ম্যাথ করাবো তোমাদের। যে 2 কিলো ওহম 10 ভোল্ট, এটা হলো একটা ডায়োড। আমাকে বলো এই ডায়োডের অ্যানোড কোন দিকে, ক্যাথোড কোন দিকে? হ্যালো, স্যার অ্যানোড লেফট সাইড। লেফট সাইড, দ্যাট মিন্স এই দিকে পজিটিভ। এটা হলো ক্যাথোড। নেগেটিভ স্যার। এবার আমাকে বলো এই ভোল্টেজ সোর্সের পজিটিভ কোন দিকে, নেগেটিভ কোন দিকে? স্যার উপরে পজিটিভ আর নিচে হচ্ছে নেগেটিভ। উপরে পজিটিভ, নিচে নেগেটিভ। এখন বলো এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে আছে না রিভার্স বায়াস কন্ডিশনে আছে? ফরওয়ার্ড বায়াস আছে। ফরওয়ার্ড বায়াসিং এ আছে, পজিটিভের সাথে পজিটিভ। এই যে ডায়োডের পজিটিভের সাথে ভোল্টেজ সোর্সের পজিটিভ, তো একটা টার্মিনাল যদি পজিটিভের সাথে কানেক্টেড থাকে, অবভিয়াসলি যেহেতু দুটো টার্মিনাল আর একটা টার্মিনাল নেগেটিভের সাথে কানেক্টেড আছে, এটা আর আমাদের বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, যদি ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে থাকে তাহলে এই ডায়োডটা কি হবে, ওপেন হবে না শর্ট হবে? ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে থাকলে ডায়োডটা ওপেন হবে না শর্ট হবে? আচ্ছা সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। মাহারিন তুমি একটু আইডি গুলো নোট ডাউন করো। ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে থাকলে ডায়োডটা শর্ট হবে। তো শর্ট মানে কি? তার মানে এটার ইকুইভ্যালেন্ট আমি এটা ড্র করতে পারি। একটু পরে মনে হয় আমার ল্যাপটপ অফ হয়ে যাবে। এই যে খুবই চার্জ কম দেখাইতেছে, 7 মিনিট ব্যাকআপ, কিন্তু 7 মিনিটও ব্যাকআপ দিবে না। আচ্ছা শর্ট মানে অ্যাকচুয়ালি কি? শর্ট মানে তারা হলো কানেক্টেড, অ্যানোড আর ক্যাথোড কানেক্টেড। এখানে 10 ভোল্ট ছিল, এখানে 2 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স, এখানে 10 ভোল্ট ছিল। আমার হইলো যে আইডি কত, ডায়োডের ভিতর দিয়ে কি কারেন্ট, কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমরা বের করব। অফ হয়ে যাবে আমার ল্যাপটপটা, অফ হয়ে যাবে মনে হয়। এটাও শেষ করতে পারি। এটা যে আইডি কত এটা আমি বের করব। এই যে এখানে যেটা দেখতেছি এটা এমনি হয়ে গেছে আর কি। তাহলে এখন আমরা যেটা করব যে এটার ভিতর দিয়ে আমাদের কি কারেন্ট ফ্লো হচ্ছে, যেহেতু শর্ট তার মানে একটা কারেন্ট ফ্লো হচ্ছে এবং সেই কারেন্টটা হলো আমাদের আইডি। তাহলে আমি এখন কেভিএল অ্যাপ্লাই করব এখানে, যে -10 ভোল্ট প্লাস 2 আইডি ইকুয়াল 0। এই জন্য তোমাদের শুরুর দিকে বারবার বলছি যে কেভিএল দেখতে হবে। -10 ভোল্ট প্লাস 2 আইডি ইকুয়াল 0। তাহলে আইডি ইকুয়াল কত? আইডি ইকুয়াল 10/2। 10/2 মানে হলো 5, যেহেতু কিলো ওহম আছে তার মানে 5 মিলি অ্যাম্পিয়ার। সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। মাহারিন তুমি একটু নোট ডাউন করো। ঠিক আছে, তো আমরা নেক্সট ক্লাস থেকে এইরকম, আচ্ছা আমার ল্যাপটপটা শাটডাউন হয়ে গেছে। নেক্সট ক্লাস থেকে আমি এইরকম এক্সাম্পলে বারবার যাব। ঠিক আছে, আর একটু হয়তো বা বায়াসিং এর একটু কিছু জিনিস আলোচনা করব, করার পরে কিন্তু আমি এইরকম এক্সাম্পল করাবো। ঠিক আছে, এই এক্সাম্পলটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এটা মানে খুবই সিম্পল এক্সাম্পল। এরপরে হয়তো বা আমরা বলবো যে ডায়োডটা সিলিকন, ডায়োডটা জার্মেনিয়াম, বা এটা তো শুধুমাত্র সিরিজ সার্কিট দেখতেছো, আমরা সিরিজ প্যারালাল কম্বিনেশনে যাব এবং সেখানে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল বা কারেন্ট ডিভাইডার রুল কেভিএল অ্যাপ্লাই করব। ঠিক আছে, বাট মেন কনসেপ্ট
ইনিশিয়াল কনসেপ্ট যেটা এই কোর্সে, সেটা হলো যে তুমি সেমিকন্ডাক্টরের ফরওয়ার্ড বায়াসিং এবং সেমিকন্ডাক্টর ডায়োডের ফরওয়ার্ড বায়াসিং এবং রিভার্স বায়াস তুমি বোঝো কিনা, ফরওয়ার্ড বায়াসিং কি হয়, রিভার্স বায়াসিং এ কি হয়, এটা তোমার এট ফার্স্ট বুঝতে হবে এবং সবসময় এটা মাথার মধ্যে রাখতে হবে যে ফরওয়ার্ড বায়াস মানে এটা, রিভার্স বায়াস মানে এইটা। তাহলেই আমার মনে হয় এই কোর্সে আর তোমাদের প্রবলেম থাকবে না। সুতরাং আমার সাজেশন হইল, আমি যতটুকু পড়াইছি আজকের লেকচারটাও হয়তো আজকে আমি আপলোড করে দিব গুগল ক্লাসরুমে, আগের লেকচারগুলো, আজকের লেকচার এবং সাথে বইয়ের পিডিএফ। আমি তো বই অলরেডি আপলোড করে দিয়েছি, বইয়ের পিডিএফগুলো যদি দেখো যে সেমিকন্ডাক্টরের ডায়োডের নোটেশন কেমন, কোন দিকে অ্যানোড, কোন দিকে ক্যাথোড, মেজরিটি চার্জ ক্যারিয়ার বলতে কি বোঝায়, মাইনরিটি ক্যারিয়ার বলতে কি বোঝায়, এই যে টার্মগুলা, আমি কিন্তু পরীক্ষায় তোমাদের প্রশ্ন করব না যে ডিফাইন মেজরিটি চার্জ ক্যারিয়ার, কিন্তু তোমার এই কনসেপ্টটা দরকার ম্যাথ করার জন্য যে মেজরিটি চার্জ ক্যারিয়ার বলতে আমি কি বুঝতেছি বা ফরওয়ার্ড বায়াস বলতে কি বুঝাইতেছি আমি বুঝতেছি সেটা। এবং তোমাদের অবশ্যই আমি তোমাদের প্রশ্ন করব ক্লাসে, এবং তোমাদের যে প্রেজেন্টেশন হবে, একটা প্রেজেন্টেশন নিতে হবে, সেই প্রেজেন্টেশনে আমি তোমাদের প্রশ্ন করব যে এই ধরনের বেসিক, একেবারে বেসিক প্রিলিমিনারি কোশ্চেন, সেখানে কিন্তু প্রেজেন্টেশনে বা কোনো ক্লাসের যে আমি কুইজ টেস্ট বা কিছু নিব, বা কোনো ক্লাসে হয়তো আমি স্পট টেস্ট নিব, ওভারঅল দেখা গেল 5টা 7টা ক্লাস পরে যে আমি একটা স্পট টেস্ট নিলাম, সেখানে একেবারে বেসিক, আমি তোমাকে বলবো না যে এই ম্যাথটা করো এটা করো, বেসিক কিছু প্রশ্ন করব এই কোর্স রিলেটেড, যেগুলো আমি ডিসকাস করছি, যেগুলো আমি কভার করছি, তো সেইগুলো তোমাদের পারতে হবে। যদি পারো তবেই তোমরা ওই রিলেটেড যে অ্যাসাইন মার্কস আছে সেটা পাবা। আর আমি তোমাদের হয়তো আজকালকের মধ্যেই অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করতে পারি এইগুলা রিলেটেড, বা আরেকটা ক্লাস পরে হয়তো অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করবো, এবং আরেকটা ক্লাস পরেই আমি তোমাদের একটা ক্লাস টেস্ট, ফার্স্ট ক্লাস টেস্টটা নিয়ে নিব। এবং তোমরা নিজেদের মতো করে এখন থেকে প্রেজেন্টেশনের জন্য প্রিপারেশন নিতে পারো যে আমি এই টপিকের উপর প্রেজেন্টেশন দিব। হ্যাঁ, একটা গ্রুপ তৈরি করে। প্রেজেন্টেশনটা হ্যাঁ মাহরিন বলো। প্রেজেন্টেশনটা কি এখন মানে মিডের আগেই হয়ে যাবে? না, মিডের আগে নিব না, কারণ মিডের আগে নিলে আসলে বেশি টপিক কাভারই হবে না, মিডের পরে নিব হয়তোবা। আর তোমরা যদি মনে করো যে স্যার আমরা এই সেমিকন্ডাক্টরের উপরে আমরা, তোমরা আগে গ্রুপ তৈরি করো। হ্যাঁ, 5জন করে গ্রুপ তৈরি করো, 5জন করে গ্রুপ তৈরি করার পরে তোমরা নিজেরাও সার্চ করে যদি মনে করো যে স্যার আমি এই কোর্স রিলেটেড এই টপিকের উপর প্রেজেন্টেশন দিব, ওকে, সমস্যা নেই, তোমরা নিজেরাও টপিক সিলেক্ট করতে পারো, অথবা আমিও সিলেক্ট করে দিতে পারি। এট ফার্স্ট মাহরিন তুমি আগে গ্রুপ ফর্ম করো, 5জন করে গ্রুপ তৈরি করো। ওকে স্যার। স্যার আচ্ছা, প্রেজেন্টেশনের লেন্থটা কিরকম হবে, মানে স্লাইড লেন্থ স্লাইড কতক্ষণের লেন্থ বাইরে? ধরো 5জনের গ্রুপে আমি কোশ্চেন অ্যান্সার সহ হয়তো বা 15 মিনিট রাখবো। তার মানে 5জন হইলে তুমি দেখা গেল যে 5 × 2 = 10 মিনিট বা 12 মিনিট বলার টাইম পাবা, 3 মিনিট কোশ্চেন এন্ড অ্যান্সার। ঠিক আছে, তো এর জন্য এখন তোমরা ধরো 20টা স্লাইড 12 মিনিটে শেষ করতে পারো, আবার 15টাও করতে পারো, তুমি কিভাবে এক্সপ্লেন করতেছো সেটা, এবং তুমি কত কিছু কাভার করতেছো সেটা, এটা ডিপেন্ড করবে তোমাদের উপরে। আমি টাইমের লেন্থ লিমিটটা বলে দিতে পারি যে সর্বোচ্চ তোমরা 12 মিনিট পাবা প্রেজেন্টেশন দেওয়ার জন্য, মানে এক একজন 2 মিনিট 2.5 মিনিট করে মনে করো। কিন্তু যেটা তুমি কয়টা স্লাইড বানাবা সেটা তোমরা সিলেক্ট করবা। আর তোমাদের যদি কোনো ইন্টারেস্টিং টপিক থাকে যে স্যার আমি এই কোর্সের এই টপিকের, তোমরা এখন থেকে একটু সার্চ করতে পারো যে সেমিকন্ডাক্টর রিলেটেড কি কি টপিক আছে, সেইগুলো নিয়ে তোমরা নিজেদের মতো করে একটু স্টাডি করতে পারো বা করতে পারো। তাহলে আমার মনে হয় যে তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। আমি প্রেজেন্টেশনটা মিডের পরে নেব, আমাদের টার্গেট হইল মিডের আগে 2টা অ্যাসাইনমেন্ট 2টা ক্লাস টেস্ট শেষ করা। হ্যাঁ, আর মিডের পরে যে যেন আমাদের প্রেশার না হয়, তখন আমাদের একটা ক্লাস টেস্ট, একটা অ্যাসাইনমেন্ট, একটা প্রেজেন্টেশন থাকবে। ঠিক আছে, তো মিডের পরই দেখা গেল আমরা প্রথম 2 উইকের মধ্যে আমরা ক্লাস টেস্ট আর অ্যাসাইনমেন্টটা নিয়ে নিলাম, তাহলে আমাদের হাতে থাকবে শুধুমাত্র প্রেজেন্টেশন, সেটা আমরা লাস্ট উইকে বা তার আগের উইকে আমরা প্রেজেন্টেশনটা নিয়ে নিতে পারি।
স্যার আমাদের গ্রুপ যেটা হবে স্যার, ওই গ্রুপের আমরা 5 জন মেম্বার মিলে জাস্ট একটা প্রেজেন্টেশন তৈরি করবো, যে কোনো একজন সেটা আপনাকে প্রেজেন্ট করে দেখাবে, এরকম কি? না 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 5 জন মিলে একটা প্রেজেন্টেশন তৈরি করবা। হ্যাঁ, গ্রুপে একটা প্রেজেন্টেশন তৈরি হবে। এই গ্রুপের টপ পেজে তোমাদের 5 জনের নেম আইডি থাকবে, যে এই 5 জন মিলে এই প্রেজেন্টেশনের উপরে কাজ করছো বা তৈরি করছো। প্রেজেন্টেশন দেওয়ার সময় 5 জনেরই দিতে হবে। কেউ প্রথমে বললা, কেউ তারপরে বললা, তারপরে বললা, এরকম প্রেজেন্ট করতে হবে 5 জনেরই। ওয়াকার, বুঝতে পারছো? জি স্যার। স্যার ওই একটা টপিকস এর উপরে 5 জন দিলে মানে স্লাইড একই রকম থাকবে, তাই তো? একটা স্লাইডই তো বানাবা, গ্রুপে একটা স্লাইড বানাবা, মানে একটা পাওয়ার পয়েন্ট বানাবা। জি স্যার। পাওয়ার পয়েন্ট একটা বানাবা, তার টপ পেজে তোমাদের 5 জনের, বা যদি কোনো গ্রুপে 6 জনও থাকে তাহলে 6 জনের ইনফরমেশন থাকবে। বুঝতে পারছি আমি? কিন্তু যেই দিন প্রেজেন্টেশন দিবা সেই দিন ওই 5 জনেই, ধরো প্রথমে ওয়াকার 3টা বাচ্চা একটা স্লাইড বললো, তারপরে আরেকজন যে আছে এই গ্রুপে সে আবার 3টা 4টা স্লাইড বললো, মানে তোমাদের মতো করে। কিন্তু ওভারঅল প্রেজেন্টেশনের উপরে সবারই কমপ্লিট ধারণা থাকতে হবে। কারণ আমি কাকে কোন প্রশ্ন করব সেটা আমিও জানি না, তোমরাও জানো না, ওটা র্যান্ডমলি হবে। সুতরাং তুমি যে টপিকের উপর প্রেজেন্টেশন দিচ্ছ, দ্যাট মিনস তুমি ওই টপিকের উপরে তোমরা সবাই মিলে 5 জন বা 6 জন মিলে গ্রুপ স্টাডি করছো, এবং সেটা হলো তোমাদের মধ্যে থেকেও প্রশ্ন আসতে পারে, যে কেউই প্রশ্ন করতে পারে যে আচ্ছা এই জিনিসটা কি। সুতরাং মোটামুটি তোমরা কমপ্লিট প্রিপারেশন নিয়ে থাকবা, যেন প্রেজেন্টেশনে যে প্রশ্নগুলো আসবে, ইন জেনারেল যে প্রশ্নগুলো আসবে সেইগুলোর যেন তোমরা অ্যান্সার দিতে পারো। এখন এই অ্যান্সারগুলো কই পাবা? প্রেজেন্টেশন তৈরি করার সময়ই তোমরা যে টেকনিক্যাল যে টার্মগুলো আসবে সেগুলো গুগল করলে এগুলোর খুব ভালো ভালো ইয়ে আছে, যে এটার মিনিংটা কি, অথবা বই থেকেও তুমি হেল্প নিতে পারো। আর আমি তো আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। থার্টি নাইন রেকর্ড। রেকর্ডটা কি অফ করে দাও এবং মেইলে থাকলে। হ্যাঁ, বুঝতেছি।